আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুদ্ধর বউ হবে কিনা এক পিতৃ পরিচয়হীন মেয়ে? নো ড্যাড, সরি। I can't marry a girl without a father's identity. Besides, I will marry whoever you choose for me. লিভিং রুমের এক কোণায় দাঁড়িয়ে থাকা সারার কানে বারবার প্রতিধ্বনি হতে থাকলো, আজ যে জীবনের এই সত্য কথাটা নতুন শুনেছে তা নয়, কিন্তু শুদ্ধর মুখে এই মুহূর্তে এই কথা আশা করেনি সারা। অপলক দেখলো এতদিন পাপা বলা মানুষটাকে, যার আদরে আজ সে বড়, যাকে নিজের বাবার জায়গায় অনায়াসে দিয়ে দিয়েছে সে। সোফায় বসা সিহাব সাহেব চোখের চশমা ঠিক করলেন। শুদ্ধ তার একমাত্র ছেলে, তার সাথেই সারার বিয়ের কথা নিজেই তুলেছিলেন তিনি। মেয়েটাকে সেই যে কুড়িয়ে আনলেন সেদিনের পর থেকে চোখের আড়াল করেননি তিনি। তাই তো নিজের কাছে সারা জীবন রাখার জন্য শুদ্ধর বউ করতে চেয়েছিলেন। কিন্তু শুদ্ধ সে তো মাত্রই নিজের ডিসিশন বলে দিল। সিয়াব সাহেব সোজা সারার দিকে তাকালেন, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই চোখের জল ফেলছে। সিয়াব সাহেব শুদ্ধর দিকে তাকালেন, তার ছেলে রাগান্বিত হয়ে পাশেই সোফায় বসে আছে, এক হাত কপালে চেপে ধরে রেখেছে। সারা আর সেখানে থাকলো না, এক দৌড়ে নিজের জন্য বরাদ্দ করা রুমে চলে গেল। এসব কথা বারবার তার শুনতে ভালো লাগে না। সিয়াব সাহেব বললেন, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? নো ড্যাড, কিন্তু আমি সারাকে বিয়ে করতে পারবো না। কান খুলে শুনে নাও শুদ্ধ, আজ হয় তুমি সারহকে বিয়ে করবে, আর না হলে আমার মরা মুখ দেখবে। শুদ্ধ চরম বিস্ময় নিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে দেখল। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস আর দিস ড্যাড? I won't even think about such nonsense, let alone say it out loud. যা বলছি তা ভেবে চিন্তেই বলছি শুদ্ধ। তুমি জানো নিশ্চয় আমি সারহকে কত ছোট্ট একটা কাপড়ে মোড়ানো অবস্থায় নিয়ে এসেছিলাম। সেই মেয়েকে আজ এত বড় করেছি, শিক্ষিত বানিয়েছি। সেই মেয়ের বিয়ের বয়স হয়েছে শুদ্ধ। এলাকার মানুষ আমায় বলে আমি নাকি মেয়েটার ভালো করে বিয়ে দিতে পারবো না। সত্য সর্বদা ফুটন্ত হয়, তাই বলে ওই সত্যের জন্য ফুলের মতো মেয়েটার জীবন এলোমেলো হবে? আমি জানি আমার ছেলে কেমন। আমার ছেলের চেয়ে ওই ফুল কারো কাছে ফুটন্ত থাকবে না। আর আমি মেয়েটাকে দূরে রেখে ভালোও থাকবো না শুদ্ধ। আমি বাবা হয়ে তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, আমার মেয়েটাকে মেনে নাও, অন্তত আমার কথা ভেবে। আমি কি ওর বাবা হয়ে উঠতে পারিনি তাহলে? আমার শিক্ষা কি ও পাইনি তাহলে? শুদ্ধ মাথা নিচু করে বসেছিল। বাবার কথা অনুরোধ ফেলার সাহস তার নেই, আবার সারাকে বিয়ে করার ইচ্ছেও নেই। কিভাবে সংসার হবে? শুদ্ধ চোখে জল আসতে চাইল নিজের পরিস্থিতির কথা ভেবে, তবে ছেলেদের চোখে জল শোভা পায় না বলে সেই কাজটাও করলো না। অনেকটা সময় যাওয়ার পর বলল, আমি বিয়ে করলে তুমি খুশি হবে তাই না ড্যাড? তাহলে বিয়ের আয়োজন করো। সারাকে সাজাতে এসেছে পার্লার থেকে। আজ শুক্রবার বিকেলে বিয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশেপাশে আত্মীয়দের সকলকেও দাওয়াত করেছে। এরা সবাই শুদ্ধের দাদুর বাসা, নানুর বাসার বেশিরভাগ। সারা তো আপন বলতে কেউ নেই, শুধু কলেজের দুজন মেয়ে ফ্রেন্ড এসেছে। সিয়াব সাহেবই ওদের আসতে বলেছেন। 2 দিন ধরে শুদ্ধর মা জেসমিন কথা বলছে না সারার সাথে। তিনি প্রথম থেকেই কম দেখতে পায় সারাকে, কখনো কল্পনাও করেননি তার এই অপ্রিয় মেয়েটাকে একদিন নিজের বউ হিসেবে দেখতে হবে। শুধুমাত্র স্বামীর কথার উপরে কথা বলতে না পারায় সবটা চুপচাপ দেখতে হচ্ছে তাকে। শুদ্ধের মামা মামিরা এর মাঝে আবার উস্কে দিচ্ছে জেসমিনকে। এখনো সময় আছে, বিয়েটা ভেঙে দিতে বল শিয়াবকে। এই মেয়েকে নিয়ে অনেক ঝামেলা হবে কিন্তু। এই ছাড়া ছোট থেকে মানুষ করেছে, এটাই অনেক। আজকাল কেউ এমনটাও করে না, এখন আবার এই মেয়েকে ছেলে বউ কেন করতে হবে? জেসমিন শুনলো সবটা। শুদ্ধর মুখ শুকনো। কাছের বন্ধুরা এসেছে বিয়েতে, ওদের সাথেই সময় কাটাচ্ছে সে। মুখে হাসি নেই। কেন নেই? মা হয়ে জেসমিন সব জানে, বোঝে। ছেলেটা কি কখনো সুখী হবে? যদি না হয়। তিনি শিয়াবকে খুঁজলেন। এখনো সত্যই সময় আছে বিয়েটা বন্ধ করার। শিয়াব সাহেব হেসে হেসে অতিথিদের সাথে কথা বলছিলেন। সাদা পাঞ্জাবি পায়জামায় তাকে আরো স্নিগ্ধ দেখাচ্ছে। জেসমিন পাশে গিয়ে বলল, শুনুন না, আপনার সাথে আমার কিছু কথা ছিল, খুবই দরকারি।
শিহাব সাহেব চলে এলেন স্ত্রীর সাথে ফাঁকা স্থানে। কি বলবে বলছিলে? বিয়েটা না করলেই নয়। ছেলের মন খারাপ। আমি মা হয়ে এইসব দেখতে পারছি না। আপনি এরকম কেন করছেন? সারার জন্য আমরা ভালো ছেলে খুঁজবো। এখন আর এসব বলো না জেসমিন। এই বিয়ের কাজ অনেক দূর এগিয়ে এসেছে। এখন বিয়ে না হলে সারহার কি হবে ভেবে দেখেছো? মহল্লার মানুষ কি রেখে কি বলবে তা তুমি ভাবতে পারছো? আমি কেন ও কথা ভাববো? আমি আমার ছেলের কথা ভাববো। আমার ছেলের কিসে ভালো হবে আমি সেই কথা চিন্তা করব। ওর জন্য কেন এত ভাবছো তুমি? যার কথা ওর নিজের বাবা মাই কখনো ভাবেনি, তার কথা কেন আমাদের এত ভাবতে হবে? ও কি আমাদের রক্ত আর শুদ্ধ? ওর কথা ভাববো না? ও আমার একমাত্র সন্তান। একটা মায়ের কখন সুখ লাগে তুমি জানো? যখন সন্তানের মুখে হাসি থাকে। আমার ছেলের মুখটা দুদিন তুমি দেখেছো? ওর কথা কেন ভাবো না তুমি? তুমি এত পাষাণ কেন? কেমন বাবা তুমি? বলতে বলতে জেসমিন কেঁদে ফেলল। শিহাব অবাক চোখে স্ত্রীকে দেখলেন। আজ পর্যন্ত এই প্রথম তার স্ত্রী তার কাছে কৈফিয়ত চাইছে। তবে তিনি পণ করলেন কিছুই বলবেন না। জেসমিন উত্তরের অপেক্ষা করে উত্তর না পেয়ে চলে গেল। বয়স্ক মায়ের কোলে মাথা রেখে কাঁদতে শুরু করলো। রাত তখন মধ্যভাগে, ঘড়ির কাঁটায় 12টার ঘর পেরিয়েছে। শুদ্ধর রুমে বিছানায় বসে আছে সারা। দুই হাঁটু ভাঁজ করে তার উপর মাথা দিয়ে রেখেছে। সোফায় বসে একের পর এক সিগারেটের ধোঁয়া ফুঁকছে শুদ্ধ। সারা কিছুটা হলেও শুদ্ধের মনের অবস্থা আন্দাজ করলো। তুই ওভাবে বসে আছিস কেন এখনো? ধমকে কেঁপে উঠল সারার ছোট দেহখানা। মাথা তুলে চাইল শুদ্ধর দিকে। তুই কি এখন ভাবছিস আমি তোকে স্ত্রীর মর্যাদা দিব? এজন্য এসেছি এই রুমে? সারা চোখ ছোট ছোট বানালো। ওর চোখে ফুলে ফুলে আছে। দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কাঁদছিল মেয়েটা। সেসব না তোয়াক্কা করে শুদ্ধ ফের বলে উঠল, কাঁদছিস কেন? তুই তো আর তোর বাবা মায়ের ঘর ছেড়ে আরেক ঘরে আসিসনি। জন্ম থেকে এখানে এসে পড়ে আছিস। আজ আবার আরো একটা অধিকার পেয়ে গেলি থাকার। তবে ভুলেও ভাবিস না আমি শুদ্ধ তোকে স্ত্রীর অধিকার দিব। শুদ্ধ থামলো, লম্বা শ্বাস নিয়ে বলল, তুই বা কেমন বলি? আমি না হয় ড্যাডের কথাই মেনে নিয়েছিলাম, কিন্তু তুই কি পারতি না বিয়ে আটকাতে? চুপচাপ বিয়ে করতে বসে গেলি। তোর এই মুখও আমার দেখতে ইচ্ছে করছে না। এক মুহূর্ত বের হতই। আমার রুমে তুই থাকবি না, আর এক মুহূর্ত না। বলতে বলতেই সারার হাত ধরে রুমের দরজা খুলে ব্যালকনিতে রেখে আবার দরজা লাগিয়ে দিল। সারা বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর ধপ করে বসে পড়ল মেঝেতে। এখানে এসে কি করে থাকবে সারাটা জীবন? বাবা কেন এমন জীবন উপহার দিল তাকে? সারা রাত সারা ব্যালকনিতে বসে রইল আর ভাবতে লাগলো সামনের দিনগুলো তার জন্য কেমন হবে, কি অপেক্ষা করছে। সারার মনে পড়ল একটা দিনের কথা, যখন পাপা তাকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। প্রথম দিন শিহাব আলম নিজেই সারাকে সাথে নিয়ে ভর্তি করিয়ে দিয়ে এসেছিলেন। পরের দিন যখন সারা স্কুলের ক্লাস করতে যাবে, সেই সময় শিহাব শুদ্ধকে বললেন, আজ থেকে ও তোমার সাথে যাবে আসবে। বাচ্চা মেয়ে একা রাস্তায় চলাফেরা করতে পারবে না। সাইকেলের পিছনে তুলে নিয়ে যাবে আর নিয়ে আসবে। শুদ্ধ ছোটবেলা থেকেই বাবার অনুগত সন্তান। নিয়ে তো গেল, কিন্তু আসার সময় বলে দিল, শোন, আমি আগে আগে চলে যাব বন্ধুদের সাথে নিয়ে, তোকে নিতে পারবো না। তুই আসার সময় দেখেছিস না কোন রাস্তা দিয়ে এসেছি? যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে চলে যাবি। খবরদার ড্যাডের কাছে নালিশ নিবি না আমার নামে। সারা স্কুল ছুটির পর গেটে এসে খুঁজতে লাগলো কোন রাস্তা দিয়ে যেন এসেছিল। আসার সময় মনে পড়লো না। যখন খেয়াল হলো ওর সামনে দিয়ে এই শুদ্ধর সাইকেল চলে যাচ্ছে, ও সাইকেলের পিছু নিল। সারাকে পেছনে খেয়াল পড়তেই সাইকেল আরো জোরে চালানো শুরু করলো শুদ্ধ। সারা আর পারলো না পিছু ছুটতে। সেই বেগের সাথে দৌড়ানো শুরু করলো। তবুও শুদ্ধ চলে গেল দৃষ্টি সীমানার বাইরে। এক সময় রাস্তায় পড়ে গেল, হাঁপাতে লাগলো। পরের রাস্তাটুকু একা একা খেয়াল করতে করতে চলে এলো বাসায়। সেই দিন প্রথম বুঝেছিল সারা, বাসায় শুদ্ধ পাপার ভয়ে ওর সাথে ভালো ব্যবহার দেখালেও আসলে মন থেকে ওকে দেখতে পায় কম। সে যাক, ওটা হলো সারা 6 বছরের জীবনের ধারণা। এরপর যখন আর একটু বড় হলো, তখন প্রয়োজনীয় ব্যতীত সারার সাথে শুদ্ধ কথাই বলতো না। আর বলবেই বা কি? শুদ্ধ যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল, দূরে চলে গেল। ওখানেই পড়াশোনা শেষ করলো, ওখানেই জব নিল। মাসখানেক আগে খুলনায় চলে এলো। আর আসার পর
সারার বিয়ের বয়স হলো। ছেলেপক্ষ দেখতে আসে, দেখে পছন্দ হয়। যখন জানতে পারে মেয়ের বাবা নেই, কার মেয়ে সেই হদিসও কেউ জানে না, কার না কার অবৈধ সন্তান রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, সেই মেয়েকে শিহাব আলম তুলে এনে বড় করেছে। ওই মেয়েকে কেন তারা ছেলের বউ নেবে? বারবার এইরকমটাই হচ্ছিল। সারা আর লজ্জায় বিয়ের কথার জন্য রাজিও হচ্ছিল না বলেই শিহাব আলম নিজের ছেলের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এতে মেয়েটা এই ফ্যামিলিতেই থাকবে, আলাদা করে কেউ কথা শোনাতেও আসবে না। অথচ এসব কি হলো? সে রাতে আর ঘুম হলো না। চোখ দুটো নির্ঘুম থাকার ফলে জ্বলে উঠল। পানি দিতে পারলে ভালো হতো, মাথাটাও কেমন ঝিমঝিম করছে। একটু ঘুমালে ভালো হতো, কিন্তু ঘুম যে ধারা দিচ্ছে না। রুমে যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়ে বসে আছে শুদ্ধ। ওয়াশরুমে যাওয়া দরকার সারার, এভাবে আর কত সময় বসে থাকা যায়? উঠে দরজা মৃদু ধাক্কা দিল, শুদ্ধ রেসপন্স করলো না। সারা আবার আরেকটু জোরে ধাক্কা দিতেই শুদ্ধ দরজা খুলে দিল। Why are you pushing the door so hard? সারা আমতা আমতা করে নরম স্বরে বলল, আমার ওয়াশরুম প্রয়োজন। শুদ্ধ মুখ ভর্তি বিরক্তির ছাপ ফুটে উঠল। কিছু না বলে ওকে ভেতরে আসার জায়গা করে দিল। সারা রুমে এসে আগে ওয়াশরুমে চলে গেল। গোসল নেওয়া দরকার ওর। রুমে গিয়ে গতকালের দেওয়া লাগেজ হতে একটা 3 পিস নিয়ে গোসল দিতে ঢুকলো। শুদ্ধের ফুফাতো বোন অনিতা এসে রুমে দরজা নক করলো। শুদ্ধ গিয়ে দরজা খুলে দিল। অনিতা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাবি কোথায়? ভাবি? অবাক হওয়ার ভান করছো কেন? গতকাল তোমার আর সারা আপুর বিয়ে হয়েছে না, সেই হিসেবে সে এখন আমার ভাবি হয় না? কোথায় ভাবি? শুদ্ধ বিছানায় বসতে বসতে বলল, আমি কি তোর ভাবির খবর নিয়ে বসে আছি যে জানবো? অনিতা শুদ্ধকে মুখ ভেঙচে দিয়ে আশেপাশে নজর বুলিয়ে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ বুঝলো সারা গোসল নিচ্ছে। অনিতা এবার 2 ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, ভাবিকে গোসলে পাঠিয়ে আমার সাথে মস্কারি? যাই হোক, এলে বলবে মামা ডাইনিং এ অপেক্ষা করছে তার ছেলের বউয়ের জন্য। আমি গেলাম, পার্সোনাল সময় কাটাও। বলেই চোখ টিপে বের হলো রুম থেকে অনিতা। সারা পিঙ্ক জর্জেটের 3 পিস পরেছে, 2 হাতে স্বর্ণের মোটা রুলি পরেছে, গলায় চিকন চেইন জলজল করছে। নাকের ছোট পাথরের নাকফুলটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। রুমে এসে ভেজা কাপড় নিয়ে ব্যালকনিতে দিয়ে এলো। শুদ্ধ তখন রুমে নেই। সারা একটু পর পর রুমের বাইরে এলো। শুদ্ধর 2 মামা মামি, ফুপু ফুপা খালামণিরা সকলেই বিয়েতে এসেছে। সবাই আছে বলে বাড়িটা থই থই করছে। এদের সবাইকে সারার ভালো লাগে, তবে তারা যে আবার সবাই তাকেও ভালো দেখতে পারে এমন না। সারা ডাইনিং এ আসতেই শুদ্ধের বাবা শিহাব ডেকে উঠলেন, এখানে আয় মা, আমার পাশে বসে নাস্তা কর, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। সারা এই মানুষটার কোনো কথাই ফেলতে পারে না। চুপচাপ গিয়ে পাশে বসে নাস্তা করতে লাগলো। শুদ্ধ অন্য পাশে বসে নাস্তা করছে। নাস্তা করা শেষ হতেই শিহাব আলম ভাই ও বোনের জামাইদের নিয়ে বাসার সামনের বাগানে চেয়ারে বসলেন আর সাহারাকে বলে গেলেন চা করে দিতে। কিচেনে চায়ের জন্য গরম পানি বসাতেই শুদ্ধর বড় খালা বললেন, আজকালকার মেয়েরা বিয়ের পরের দিনই শাড়ি ছেড়ে 3 পিস পরে ঘুরে বেড়ায়। বলি এদের কি লজ্জা হয় না? বাড়ি ভর্তি কত গুরুজন, কোনটা নতুন বউ তা দেখে বোঝার উপায় আছে? শেখাবে কি এইসব? শেখানোর তো কেউ নেই। সারার গায়ে লাগলো কথাটা, তবে মুখের উপর কিছু বলার সাহস হলো না। আলগোছে নিজের কাজে মনোযোগ দিল। চা বানানো হতেই কাপে ঢেলে তা বাগানে নিয়ে গেল। সবাইকে দেওয়ার সময় শুদ্ধ সেখানে ছিল। ওর চায়ের কাপটাও হাতে তুলে এগিয়ে দিতে চাইলো। তার আগে শুদ্ধ বলল, আমি এখন চা খাবো না। সারা হাত নামিয়ে নিল। ট্রে সহ বাসার ভেতরে চলে এলো। দুপুরেও মানুষজন অনেক থেকে গেল বলে বাবুর্চি দিয়েই রান্না করানো হলো। বিকেলের দিকে অনেকে আবার চলেও গেল। শুদ্ধের দাদি সাহারা আলম সারাকে বললেন, বিয়ের পরের দিন আমাদের বাড়ির ছেলের বউরা কিছু না কিছু রান্না করে, তা সারা আজ রাতের রান্নাটা তুই করবি কেমন? ঠিক আছে। দাদির কথা মতো সারা রাতে রান্না করলো। সব খাবার টেবিলে সাজিয়ে দেওয়ার পর জেসমিন সব খাবার টেবিলে সাজিয়ে দেওয়ার পর জেসমিন সবাইকে খাওয়ালো। শুদ্ধ সে রাতে আর খাবার খেলো না, বাইরে থেকে খেয়ে এলো। সারা কি বুঝলো না কেন শুদ্ধ এই রাতের বেলা বাইরে খাবার খেয়ে এলো। আচ্ছা, স্ত্রী হিসাবে না মানুক, অত্যন্ত খাবার খেতে কি সমস্যা? সারা আলম 1 বাটি পায়েস ধরিয়ে দিলেন সারার হাতে। শুদ্ধকে দিবি, নে ধর। কেন? উনি তো খেয়ে এসেছেন বললেন, এখন কি এসব খাবে?
সারা কিচ্ছু বলল না, শুধু পায়েসের বাটির দিকে তাকিয়ে রইল। সারা রুমে এসে দেখলো শুদ্ধ ওয়াশরুমে গেছে। কি করবে ভাবতে ভাবতে পায়েসের বাটিটা টি টেবিলের একপাশে রাখলো। তারপর ভাবলো আজ রাতে সে কোথায় থাকবে। এই রুমে থাকলে শুদ্ধকে জায়গা দেবে না, ব্যালকনি তো রোজ থাকা সম্ভব না। ও তো আর অ্যাঞ্জেল না যে সব পরিস্থিতি মানিয়ে নিতে পারবে। শুদ্ধের সাথেও নিয়ে কথা বলতে হবে। ও যদি বলে দেয় ওর আগের রুমে গিয়ে থাকতে, তাহলে সে চলে যাবে লাগেজ নিয়ে। ওর ভাবনার মাঝেই শুদ্ধ বের হলো, একেবারে ট্রাউজার আর টি শার্ট পাল্টে। বিছানার দিকে যেতে যেতে একবার পায়েসের বাটি দেখলো। সেই ব্যাপারে কথা না বলে সরাসরি বলল, হোস্টেলে ফিরছিস কবে? পাপা আমার সব বই খাতা নিয়ে এসেছে হোস্টেল থেকে। শুদ্ধর ভ্রু কুঁচকে গেল। নিয়ে এসেছে মানে? কেন? বই খাতা কেন নিয়ে এসেছে? হোস্টেলে আর যেতে দিবা না মনে হয়। ড্যাড এসব করেছে? শুদ্ধ বিরক্তিতে দুদিকে মাথা দোলায়, তারপর বলে, আজ থাকবি কোথায়? রুমে তো জায়গা পাবি না। সারা মেঝে থেকে চোখ তুলল না। শুদ্ধ বুঝলো সারা কিছু একটা ভাবছে, বলতে পারছে না। শুদ্ধ বলল, আজ তোর রুম খালি নেই, সেখানে নানি আর নোহারা শুয়েছে। আজ রাতটাই রুমে থাক, ওরা যেদিন যায় সেদিন নিজের রুমে চলে যাবি। আর হ্যাঁ, আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখবি বাসায়। সারা একদিকে ঘাড় কাত করলে, বুঝালো সে রাজি। আমি শোবো কোথায়? সোফায়। সারা আর কথা বাড়ালো না, বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় রাখলো। ঘুমানোর আগে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়লো। শুদ্ধ ল্যাপটপে নিজের কাজ শেষ করে লাইট বন্ধ করে বিছানায় ঘুমিয়ে গেল। আর সারার হাতে করা রান্না করা তার জন্য প্রথম খাবারের রেসিপি অবহেলায় পড়ে রইল। পরের দিন সকালবেলা সারা ঘুম থেকে বের হতেই জেসমিন বললেন, বাড়ির বউদের আরো সকালে উঠতে হয়, যা রান্না কর। আজ থেকে আমার ছেলের বউ তুই, তাই রান্নার দায়িত্ব সম্পূর্ণ তোকেই সামলাতে হবে, বুঝলি? হ্যাঁ আম্মু। জেসমিন সারার হাতে রান্নার দায়িত্ব তুলে দিয়ে বোনদের কাছে গেলেন। আজ ওরা চলে যাবে কিনা কি লাগে, আবার কবে আসবে বোনেরা কে জানে। এমনিতেও কেউ তেমন বেড়াতে আসে না, আসবে কিভাবে? বাসার কাজ বাজ করে ছুটি মেলে না বেড়ানোর। শুদ্ধর বিয়েতে এসেছে অনেকদিন পর। সারা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানাতে রাখলো। শুদ্ধ চাচিরা গতকালই নিজেদের বাসায় চলে গেছে। আছে শুধু শুদ্ধর 3 খালা আর নানি নানা। মামারাও তাদের ছেলে মেয়ে নিয়ে বিয়ে শেষ হতেই চলে গেছে। সারা সবার জন্য নাস্তার আয়োজন করলো। একা হাতে সব করতে অনেকটা সময় লাগলো। ছোটবেলা থেকেই জেসমিনের সাথে হাতে হাতে কাজ করতে হয়েছে তাকে, সেই থেকেই সব রান্নাও শিখে নিয়েছে সারা। প্রায় 2 ঘন্টা সময় পর টেবিল সাজিয়ে শিহাব আলমের রুমের দিকে গেল সারা। ডাকতেই তিনি চলে এলেন। জেসমিনও বোনদের নিয়ে এলেন। শুদ্ধ আর সকালে উপায় না পেয়ে বাসাতেই নাস্তা করে নিল। যদিও আজ থেকে সারা একাই রান্না করে, তাহলে বাসায় না খেয়ে উপায় নেই শুদ্ধর। তবে যত দ্রুত সম্ভব ওকে হোস্টেলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। খাওয়ার সময় শুদ্ধর ছোট খালা বলল, শুদ্ধ বাবা, বিয়ে তো করে নিলে, দেখো বউ পেয়ে আবার মাকে ভুলে যেও না। মায়ের বিরুদ্ধে ছেলে বউরা অনেক কথাই রটায়। এদিকে তোমার বউ তো আবার কার না কার পেটে সন্তান, পরিবার তো নেই। তাই ও চেষ্টা করবে না এই পরিবারটা অটুট থাকুক। শিহাব আলম শালিকার কথা শুনলেন, তারপর খেতে খেতে বললেন, তুমিও তো চাইছো না মমতা, চাইলে এখন এসব বিষয় নিয়ে কথা তুলতে না। আমি কি এমনিই কথা তুললাম দুলা ভাই? যাই বলুন না কেন, সারা তো সত্যিই জানে না ওর পরিবার কোথায়, ওর বাবা মা কারা। তাছাড়া এটাও জানে না ও সত্য বৈধ নাকি অবৈধ সন্তান। কথা তিতকুটে লাগলেও সত্য দুলা ভাই, আপনি নিজেও জানেন তা। ওর যদি পরিবার থাকতো তাহলে জন্ম দিয়ে কেউ রাস্তায় ময়লার মাঝে ফেলে রেখে যেত না। সারা শুনলো সবটা পাশে দাঁড়িয়ে, কান দিয়ে যেন ধোয়া বের হচ্ছে ওর। এভাবে কেউ মুখের উপর যাতা কথা শোনায়, শোনাতে পারে? তার কি মনে হয়নি মেয়েটার এসব শুনলে কেমন লাগতে পারে? অবশ্য মনেই যদি করতেন তাহলে আর বলতেনও না। চোখ দুটো অবাধ্য অশ্রুকণা গড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল চুপটি করে। শিহাব আলম সেভাবেই মমতাকে বলল, সবকিছুর ওপরও মানুষ। ও কোনো পরিস্থিতিতে জন্ম নিয়েছে তা ওর হাতে ছিল না মমতা। মা বাবা কে বা কোথায় আছে তাও জানে না। একজন মানুষের মূল্য বাবা মায়ের পরিচয়ের উপর নির্ভর করে না মমতা। সারাহর চরিত্র, কাজ আর মনুষ্যত্বই হবে ওর পরিচয়। সারাহ যেমন ভাবেই জন্ম নিক,
ওর জীবন, অস্তিত্বের মূল্য আছে। ও নিজের পরিচয় একদিন নিজে দেবে। ওর যোগ্যতা সবাই নিজে চোখে দেখবে। ও আর 10 জনের মতো চলাফেরা করার ক্ষমতা রাখে। তুমি এ নিয়ে ভেবো না মমতা। আর রইল আমার সংসার, আমি সারহাকে সেই শিক্ষা দেইনি। ও আমার পরিবারের ক্ষতি চাইবে। মমতা আর কিছু বলল না। যেমনই হোক, শিহাব আলম কাউকে ছেড়ে কথা বলে না। এর বেশি কিছু বললে দেখা যাবে ওর ওপর খেপে গেল। কি দরকার তার? এর থেকে নিজের বোনের কানে যাওয়ার আগেই কিছু মন্ত্র বলে শিখিয়ে দিয়ে যাবে। আসবো? আয় রে মা, কিছু বলবি? কিছু দরকার? না পাপা। সারা শিহাব আলমের রকিং চেয়ারের পাশে গিয়ে বসলো টুইল টেনে। শিহাব আলম চোখে চশমা খুলে বাম হাতে রাখলেন। তাহলে কি বলবি? আমি আর রুমে থাকতে চাই। আমি আমার রুমে থাকতে চাই পাপা। ওই রুমে আমার পড়াশোনা করতে সমস্যা হয়। শিহাব আলম চুপ থেকে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, তোর যেখানে সুবিধা সেখানেই থাকবি, এতে বলার কি আছে? তাহলে আরেকটা জিনিস চাই ব্রো। বলার কি আছে? কি চাই তোর, বল। আমি আবার হোস্টেলে ফিরতে চাই। ওখান থেকে আমার আর ভালো হয় পাপা পড়াশোনা করতে। শিহাব আলম কেমন চোখে যেন দেখলো সারাকে, তারপর বলল, মন থেকে চাইছিস? হ্যাঁ পাপা, আমি প্রতি ছুটির দিনে বাসায় চলে আসব। শিহাব আলম ভাবলেন অনেকটা সময় নিয়ে, তারপর বললেন, আচ্ছা, আমি তাহলে তোর জন্য আগের রুমেই জায়গার ব্যবস্থা করে দিতে বলি, কি বলিস? সারা খুশি হলো। এরপর শুদ্ধ রুমে গিয়ে নিজের লাগেজ নিয়ে আবার আগের রুমে চলে এলো। শুদ্ধ ওর চলে যাওয়াতে খুশি হলো, আর অনেক খুশি হলো, কারণ সারা নিজে থেকেই এখানে থেকে চলে যাওয়ার কথা শিহাব আলমের কানে দিয়ে এসেছে, আর সে রাজিও হয়েছে। শুদ্ধ, তুই এমন কেন করছিস সারাহর সাথে? এমন তো নয় যে তুই কাউকে ভালোবাসতি আর তাকে বিয়ে করতে না পেরে উল্টো সারাহকে বিয়ে করতে হয়েছে বলে ওকে মেনে নিচ্ছিস না। তাহলে কেন এমন বিহেভ করছিস? সমস্যা তা নয় রিজু, আমি কাউকে ভালোবাসি না তা তুই জানিস। আমার সমস্যা আসলে সারাকে নিয়েই। বিশ্বাস কর, বিয়ে নিয়ে আমার কোনো পছন্দ অপছন্দ ছিল না। আমি ধরেই নিয়েছিলাম মম ড্যাড যেখানে চাইবে, যাকে নির্ধারণ করবে আমি তাকেই বিয়ে করব, তার সাথে সুন্দর একটা সংসার সাজাবো। কিন্তু আমি কশমিনকালেও ভাবনায় আনিনি যে যাকে আমি অপছন্দ করি তার সাথে ড্যাড আমার বিয়ে দিতে চাইবে। অপশন কেন? শুদ্ধ কপাল গুছিয়ে রিজুর মুখের দিকে চাইল, পরপর শক্ত ধারালো গলায় বলল, তুই জানিস রিজু আমার ওকে অপছন্দ কেন, তারপরও কেন জানতে চাস? ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে, তুই চাইলে এই পবিত্র সম্পর্ক মিথ্যা হবে না। আর তুই সারাহকে এই মুহূর্তে তোর স্ত্রীর অধিকার না দিয়ে পাপ করছিস। যদি তুই ওকে মেনেই না নিবি তাহলে শুধু শুধু তোর বাবার কথায় বিয়ে করা প্রয়োজন ছিল না। রিজুর উত্তপ্ত চোয়াল উত্তেজিত মুখের আদল দেখে শুদ্ধ হকচকিয়ে গেল। হুট করে শান্ত থেকে অশান্ত হয়ে যাওয়ার কারণ বুঝলো না। রেস্টুরেন্টে খেতে বসা সবাই অবাক হয়ে ওদের দিকে চাইলো হুড়মুড়িয়ে। ঘটনা সামাল দিতে শুদ্ধ আস্তে করে রিজুকে বলল, ভাই তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? সবাই দেখছে আমাদের। রিজু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, আশেপাশে খেয়াল করে নিজের খাওয়ায় মনোযোগ দিল। শুদ্ধ এক পলক আবার আশেপাশে চাইলো, এরপর খাবার শেষ করে বাইরে এলো। দুই বন্ধুর মাঝে আর কথা হলো না, যে যার মতো গাড়ি নিয়ে বাসায় চলে গেল। দরজা খোলা ছিল। শুদ্ধ সোজা বাড়িতে ঢুকতেই দেখলো ওর খালারা এই সময় চলে যাওয়ার জন্য ব্যাগ প্যাক নিয়ে বের হয়েছে। নানুও চলে যাবে মামাদের সাথে। শুদ্ধ মামাদের বলল, নানু আর কয়টা দিন এখানে থাকুক, আমি কয়েকদিন পর রেখে আসবো না হয়। জমেলাও রাজি হয়ে থাকলো। মেয়ের বাড়িতে খুব একটা আসতে পারে না তিনি, বয়স হয়েছে কিনা, একা চলাফেরা করা মুশকিল। শুদ্ধের নানা ভাইও বয়সের ভারে একা কোথাও যাওয়া আসা করে না। শুদ্ধের নানা বললেন, আমি বাসায় যাই ছেলে বউদের সাথে, তুমি না হয় কয়েকদিন পর আসো বিদ্যুকে নিয়ে। জমেলাকে রেখেই তারা চলে গেল। সারা তখন দুপুরে খাবারের পর এটো প্লেটগুলো সিঙ্কে পরিষ্কার করছিল। জেসমিন তাকে ভালোভাবেই বলে দিয়েছে, এ বাসায় থাকতে হলে সব কাজকর্ম এক হাতেই সামলাতে হবে। এ বাসার নিয়ম এমনি, ছেলের বউ এলে শাশুড়িরা রেস্ট করবে, তারা কেন ছেলের বউ আসার পর সংসারে কাজ করবে। সারার এতে খারাপ লাগে না, ওর কাজ করতে ভালোই লাগে। কিন্তু এই 2 দিনে বাসায় অতিরিক্ত মানুষ থাকায় কাজের পরিমাণও বেশি হয়ে গেছিল, যার কারণে একা হাতা সামলাতে তার বেশ বেগ পেতে হয়েছে। থালা বাসনের পর পাতিলগুলো পরিষ্কার করতে শুরু করলো। শুদ্ধ টেবিলে রাখা জগ থেকে পানি খেতে নিয়ে দেখলো পানি নেই, জগ খালি। জেসমিনকে বলল, মম
পানি শেষ হয়েছে, পানি আনো। তিনি সারাকে ডাকলেন। জগ নিয়ে যা, পানি খাবে আমার ছেলে। সারা ওখান থেকে গ্লাস নিয়ে পানি ভর্তি করে আনলো, শুদ্ধকে দিয়ে আবার কাজে চলে গেল। পানির গ্লাস নিয়ে শুদ্ধ রুমে চলে গেল। জেসমিন সেদিকে তাকিয়ে মায়ের জন্য পান বানাতে বসলো। সাহারা তখন দেখলো সারা সেই সকাল থেকে এক হাতে কাজ করেই যাচ্ছে। তিনি এগিয়ে এসে ছেলের বউকে বললেন, কি করছো তুমি? জেসমিন মাথা কাপড় ঠিক করতে করতে বলল, মা পান পাতা চাইছে, তাই আনছিলাম। সে নিয়ে যাও, কিন্তু তোমার পোলার বউ যে না খাইয়া সকাল থেকে কাজ করতেছে তা দেখবা না? জেসমিন কপাল জড়িয়ে বলল, আমি কি ওর খাবার নিয়ে তালা দিয়ে রাখছি? ও নিয়ে খেতে পারে না? সবাইকে তো ও নিজেই খাবার বেড়ে দিল। আমি তো আর পাতিল ধরিনি আম্মা, আমায় কেন বলছেন? এসব কেমন কথা সাইজ? এভাবে বলতে আছে? ছোট মেয়েটা সারা সকাল থেকে নিজে নিজে রান্না থেকে পাতিল পরিষ্কার করেছে, আর তুমি খবর নিবা না? তোমার পোলার বউ খাইলো কি খাইলো না? তোমার সাথে কি আমি এই রকম করেছি কোনোদিন? জেসমিনের গলার স্বর এবার জোরে শোনা গেল। পান পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমার সাথে এরকম কেন করবেন আপনি? আমার আর ওর কি সব এক হলো? আমার একটা পরিবার আগে থেকেই ছিল, আর আমার মা বাবা আমায় যথেষ্ট আদরে মানুষ করেছে। আপনার বাড়িতে আমায় জোর করে বিয়ে দিয়ে তারা বিদায় করে দেয়নি, উল্টো আমাকে দেখে পছন্দ করে এনেছিলেন আপনি আর শ্বশুর বাবা। তাহলে আমার সাথে এরকম কেন করবেন আপনারা? কারণ তো দেখি না। আমাকে যেমন আমার বাবা মা আদরে রেখেছিলেন বিয়ের আগে, সেই একইভাবে করতে চেয়েছিলেন আপনারা। তাই আমার সাথে ওই তুলনা করবেন না আম্মা, এই বলে দিলাম আমি। সাহারা আবারও কিছু বলতে চাইলে জেসমিন বলে, আম্মা, আপনার যদি ওর প্রতি বেশি দরদ মায়া লাগে তাহলে আপনি যান না, গিয়ে খবর নিন খেয়ে যে নাকি খায় না। জেসমিন চলে গেল। সাহারা আলম সেদিকে তাকিয়েই কিচেনে চলে গেল। সাহারা তখন আরেকটা পাতিল হাতে নিয়েছে পরিষ্কার করার জন্য। সাহারা গিয়ে বললেন, খেয়েছিস তুই? হ্যাঁ দাদি, আমাকে নিয়ে এত ভেবো না তুমি। সাহারা ওনার ডান হাত দিয়ে সারার বাহু ধরে সামনে ঘুরিয়ে আনলো। কাঁদছিলি? কাঁদিস না, আমার খাবার নিয়ে মিথ্যাও বলবি না। আমি জানি তোকে, তুই কেমন। যা ভাত খেয়ে নে, সকাল থেকে না খেয়ে আছিস। আমি তোকে খেতে দেখি নাই, দুপুরেও খেলি না। শুদ্ধরা তো বাইরে থেকেই খেয়ে এসেছে। মন খারাপ করে থাকিস না, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি মন খারাপ করিনি দাদি। আমি বুঝি, চল খাবি। বিকেলে শিহাব আলমের সাথে ব্যাপক কথা কাটাকাটি চালালেন জেসমিন। কারণ বাসার বউ বাসায় থাকবে, হোস্টেলে থাকার মানেই হয় না। একে এই মেয়ে পিতৃ পরিচয় নেই, কেমন না কেমন মানুষের রক্ত বইছে কেউ জানে না। যদি খারাপ কিছু করে ফেলে, তার ছেলের বউ নিয়ে অনেক কথা শোনাবে মানুষ। এর চেয়ে যেমন আছে তবুও বাসায় থাকুক। আমি সারাকে বাসার বাইরে যেতে দিব না। আহা জেসমিন, বোঝার চেষ্টা করো। আর মাত্র একটা বছর, এরপর না হয় বাসা থেকেই মাস্টার্স করবে। এমনিতেই ওই মেয়ের জন্য সমাজের নানান মানুষ নানা ধরনের কথা শোনায় আমায়। এখন আবার আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়েও হয়ে গেছে। এখন বিয়ের কোনো অঘটন রটালে আমি কিন্তু একদম ছাড়বো না ওই মেয়েকে। এমনিতেই তুমি আলাদা রুমে থাকার পারমিশন দিয়েছো আমায় না জিজ্ঞেস করে। এখন কিছুতেই আমি বাসা থেকে যেতে দিব না। সবকিছু তোমার সিদ্ধান্তে হবে না। আচ্ছা আচ্ছা, না হয় সামনের বছর থেকে বাসাতে থেকেই পড়াশোনা করবে। এই বছরটা তাহলে তোমার ছেলের বউকে বলে দিও যেন তেন নাটক না দেখিয়ে যেন বাসায় যে কয়েকদিন এসে থাকে সেই কয়েকদিন আমার ছেলের বউ হিসেবেই থাকে, আর তাও ছেলের সাথে। জেসমিন চলে যেতেই শিহাব আলম কপাল কুঁচকে কিছু ভাবলেন, তারপর বিড়বিড় করে উচ্চারণ করলেন, এই মহিলা আসলে কেমন? মম, তুমি ওকে আবার এই রুমে নিয়ে এসেছো কেন? কি হচ্ছে কি সব? ও না গতকাল রাতে ড্যাডকে বলে ওর রুমে চলে গেল, আজ আবার কেন নিয়ে এলে? আনলাম শুদ্ধ। তোর বউ কেন এখন এই রুমে না থেকে ওই রুমে থাকবে? ওর ইচ্ছে মম।
ওসব নাটক দেখার আমার সময় নেই। বিয়ে হয়েছে, এখন একটা সংসার হবে। আর আমি চাই না একটা মেয়ের জন্য আমার ছেলেরও সংসার না হোক। যেহেতু ওর সাথে বিয়ে হয়েছে, আগে পরে ওকে সংসার সাজাতে হবে। তাই ও এই রুমেই থাকবে। আমি আর কোনো কথা শুনছি না। বলেই জেসমিন চলে গেলেন। সারা অসহায় চোখে তাকিয়ে দেখলো শুদ্ধকে। শুদ্ধ কপালে ডান হাত চাপ দিয়ে বলল, ঝামেলা। দাঁড়িয়ে আছিস কেন? কি করব? মিনমিন করে কথা বলবি না, ওসব আমার কানে আসে না। একটু বল প্রয়োগ করে কথা বলবি, যেন আমি ক্লিয়ার শুনতে পারি। বোঝা গেল? শোন, মম যেহেতু তোকে আলাদা রুমে থাকতে দিবে না, তাহলে তুই আর ওই রুমে থাকতে পারবিও না। বাধ্যগত হয়ে এই রুমেই তোর সাথে আমাকে থাকতে হবে। যে কয়েকটা দিন বাসায় থাকবি, এসে সেই কয়েকদিন এই রুমেই থাকবি। যা, শুয়ে পড় এখন। তাহলে আমি কোথায় শোবো? কোথায় আর থাকতে বলি বল? বিছানার অর্ধেক তোর আর অর্ধেক আমার। আমি কোন পাশে? এক পাশ নিলেই হয়। পরের দিন সারা শুদ্ধর সাথেই কলেজে এলো ক্লাস করতে। শুদ্ধ এই কলেজেরই ইংরেজি ডিপার্টমেন্টের একজন টিচার, আর সারা অর্থনীতি ডিপার্টমেন্টের 4th বর্ষের ছাত্রী। সামনেই ফাইনাল দিবে সে। শুদ্ধের সাথে এই প্রথম কলেজে এলো সে। এতেও দিন হোস্টেলে থেকেছে, তাই ওর সাথে আসার প্রয়োজন হয়নি কখনো। গেটের সামনেই সারাকে নামিয়ে দিল শুদ্ধ। সারা নামতেই রিয়া এলো দৌড়ে, এক ঝাপটে দৌড়লো, বলল, এলিয়া, তাহলে আজ? আমি ভাবলাম জামাই পেয়ে আর পড়াশোনার কথা মনেই নেই তোর। তারপর বল, স্যার আদর কেমন করে তোকে? তুই কিন্তু খুব পাজি হয়েছিস, তা জানিস? সে যাই হয়, যা জিজ্ঞেস করলাম তা বল। কি বলবো? স্যার আগে থেকে চেঞ্জ হয়েছে? না, সেরকমই আছে। সেই রকমই মানে? আমায় পছন্দ করে না। কি বলিস এসব? এখন তোদের বিয়ে হয়ে গিয়েছে, তাতে? স্যার কি তোকে স্ত্রী হিসেবে মেনে নেয়নি? না। না মানে তাহলে বিয়ে কেন করলো? পাপার কথায়। রিয়া থেমে গেল, দাঁড়িয়ে বলল, মানে আঙ্কেল বলেছে বলে? সারা রিয়ার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, তুই কি ভেবেছিলি শুদ্ধ আমায় নিজের পছন্দে বিয়ে করবে? সে আমায় অনেক আগে থেকে অপছন্দ করে রিয়া, তুই সবটা জানিস প্রথম থেকেই। আমার ছায়া দেখতেও তিনি পছন্দ করেন না, সেখানে বিয়ে? আমার মতো মেয়েকে কি বিয়ে করা যায়? পাপা খুব খুব চিন্তায় ভেঙে পড়েছিলেন। আমার জন্য বারবার চেষ্টা করেও ভালো পাত্র পাচ্ছিলেন না। এরপর আর কি, শুদ্ধকেই তিনি ব্ল্যাকমেল করে বিয়ের জন্য রাজি করালেন। রিয়া বুঝলো সারার মনের ব্যথাটা। সারাকে সে অনেকগুলো বছর দেখে এসেছে। মেয়েটা একটু অন্যরকম। কিসে খারাপ লাগে, কিসে ভালো লাগে, তা কাউকে বলতে না বোঝাতে চায় না। এই যে যার সাথে বিয়ে হলো, সে যে তাকে মেনে নিচ্ছে না, এতে ওর কোনো অভিযোগ নেই। কেন নেই? ও করতে চায় না কারোর সাথে অভিযোগ। একদিন সব ঠিক হয়ে যাবে সারা, তোর জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেদিন কেন আসে না রিয়া? আমার বাবা কেন আসে না? কারা ওরা? আমার জানতে ইচ্ছে করে রিয়া। আল্লাহ তাআলা চাইলে একদিন দেখা পাবি তো তাদের সারা। রিজু, আমার সাথে কথা কেন বলছিস না? রিজু হাতের কাগজগুলো রেখে বসলো চেয়ারে। অফিস রুমে বসে ক্লাস শুরু করার আগে পাঠটা সে দেখেছিল। সেই ও কলেজেরও একজন রসায়নের শিক্ষক। রিজু শুদ্ধের কথা শুনে বলল, কি বলবো? ওভাবে কাল চলে এলি কেন? এমনি রে, ভালো লাগছিল না আর কি। শুধু শুধু অমন করেছিলি? তাছাড়া আর কি। আমি আরো সারা রাত শুধু শুধু চিন্তা করছিলাম। তুইও না এমনি এক ভাবনা মাথায় নিয়ে থাকিস। তারপর বল, কত দূর এগিয়ে নিলি সম্পর্ক? পারছি না। কেন পারছিস না? ক্লাস শেষে ক্যান্টিনে আসিস। আচ্ছা, তুইও যা, ক্লাসের টাইম হলো বলে। সারা আর রিয়ার ক্লাস শেষ হলো বেলা 12টায়। দুজনে ক্যান্টিনে বসে নোটস গুলো দেখছিল। তার মাঝেই ক্যান্টিনে পরিচিত 3টি মুখ দেখে রিয়া সারাকে ইশারা করলো কিছু একটা। সারা মুখ তুলে দেখলো শুদ্ধ, রেজাউল, রিজু আর দৃষ্টি ম্যাম। রিয়া জ্বলে উঠে দৃষ্টিকে রিজুর পাশে দেখে, চল সারা চলে যাই, ড্রামা কুইন এসেছে, আমার সহ্য হয় না। আরে তুই কি সব যাতা ভাবিস? রিজু ভাইয়া তো সৃষ্টি ম্যামকে গার্লফ্রেন্ডের নজরে দেখেই না, তুই দেখে বুঝিস না? না দেখলে কি হবে, ও তো ঠিক দেখে। আমি আজই বাসায় গিয়ে ছোট্ট মাকে বলে দেব। তুই এমন হিংসুটে হলি কি করে?
কি করে আবার? তুই জানিস ইস, রিজু ও ভাইয়ের বাসায় আমার সাথে কথাই বলে না, হেসে হেসে। কলেজে এসে তো একেবারেই না, অথচ দেখ সৃষ্টির বেলায়। ওরা তিনজন ভালো বন্ধু। বন্ধু না চাই। সারা বিরক্ত চোখে চাইলো দৃষ্টির মুখপানে, অমনি আরেক জোড়া চোখ খেয়াল করলো সারা, যে চোখ দুটো ওর দিকেই তাক করা ছিল। মানে কি সে এতক্ষণ ওকেই দেখছিল? সারার ও কেমন বুকটা কেঁপে ওঠে, সাথে সাথে রিয়াকে বলল, চল বাসায় ফিরি। সদ্য দেখলো সারা আর রিয়া চলে যাচ্ছে, তারপর দেখলো রিজুকে। মনে মনে অনেক কথা ঢেউ বয়ে গেল। সদ্য ভেবেছে সারা রিজুকে দেখছিল। আচ্ছা, ওদের মাঝে কি কিছু আছে? আর এই কারণেই রিজু কাল অমন রিয়াক্ট করে বসেছিল সারাকে নিয়ে? হতেও পারে। সারাদিন এই একটা কথাই শুদ্ধর মনে বারবার প্রশ্ন তুলে দাঁড়ালো। পরের ক্লাসগুলো আর সে ঠিকঠাক লেকচার দিতে পারলো না। সারা আর ওই আগে বাসায় চলে গেছে। ও নিজের সবগুলো ক্লাস শেষ করে বাসায় ফিরলো বিকেল তখন 3টে হবে। বাসায় ফিরে সোজা রুমে গেল। সারা তখন বিকেলের রান্নার প্রস্তুতি নিচ্ছিল। মাকে ডেকে বলল, মম, সারাকে একটু পাঠিয়ে দাও, আমার কথা আছে ওর সাথে। সারা এলো 10 মিনিট পর। কি হয়েছে, ডেকেছেন কেন? তুই রিজুকে চিনিস? হ্যাঁ, কেন? কিভাবে চিনিস? আমাদের কলেজের একজন টিচারকে কেন চিনবো না? আর তাছাড়া উনি রিয়ার কাজিন। ও আচ্ছা, যা। সারা চলে গেল। শুদ্ধ চল শক্ত করে কিছু বলল ধীরে ধীরে। পরের দিন সারাকে হোস্টেলে রেখে এলো শিহাব আলম। শুদ্ধ স্বস্তির শ্বাস ফেললো এতে। সারা চলে যাওয়ার পর শুদ্ধ ও রুমের ব্যালকনিতে গেল। জীবন নিয়ে কে ভেবেছিল আর জীবন কেমন হলো? মানুষ যা ভাবে বা যা ভেবে রেখে দেয় তা কখনোই পূর্ণতা পায় না। শুধু মনে আছে যখন ওর বাবা রাস্তা থেকে সারাকে এ বাসায় আনলো, তখন সারাকে বাবার করে দেখি ও প্রথম হিংসা হয়েছিল। তখন শুদ্ধ যে বুঝদার ছিল তা নয়, মাত্র 6 বছরের ছোট একটা বাচ্চা। বাবা কি করলো? সেই মেয়ে এনে মায়ের কোলে তুলে দিল। তার মা আবার স্বামী ভক্ত মহিলা, সেই মেয়েকে নিজের মেয়ের মতো আগলে নিল। শুদ্ধ এতে আরো হিংসে হলো ওই সারার প্রতি। ও এসেই প্রথমে বাবাকে, এরপর মাকে কেড়ে নিল ওর কাছ থেকে। একটা অজাত মেয়ে, রাস্তার মেয়ে এসে ওর বাবা মায়ের ভালোবাসা ভাগ বসালো। সেই যে ছোটবেলা থেকে ওর প্রতি একটা বিরূপ ধারণা জন্ম নিল, তা আর বদলালো না। বুঝতে শেখার পর যথাসম্ভব এড়িয়ে চললো সারাকে। আর এরপর কি হলো? সেই অজাত রাস্তায় কুড়িয়ে পাওয়া মেয়েই তার জীবন সঙ্গী হলো। কেন? পৃথিবীতে এত মেয়ে থাকতে ওকেই কেন হতে হলো? শুদ্ধ জানে ভাগ্য যে লেখা থাকে তার সাথেই কোনো না কোনো ভাবে বিয়ে হবেই। আর এও জানে বাকি জীবন তাকে ওই মেয়ের সাথেই সংসার করতে হবে। হয়তো এক সময় দুজনের সংসারের তাগিদে কাছাকাছিও আসবে, তবে এখন নয়। যে সময়টা এখন যাচ্ছে দুজনের জন্য তাদের দূরত্ব বজায় রাখাই ভালো বলা যায়। কি করছিস সারহা? পড়ছিলাম পাপা। তুমি কি করছো? বসে আছিলে মা? গেছিস তো 10 দিন হলো, বাসায় আসবি কবে? তুই কিন্তু বলেছিলি প্রত্যেক ছুটির দিনে চলে আসবি। শুক্রবার গেল, এলি না যে? এই সপ্তাহে যাব। খেয়েছিস? আম্মু কি করছে? কি আর করবে, তো দাদির সাথে বসে সিরিয়াল দেখছে। আমাকে বারবার করে বলেছে সামনের মাসে যেন তোকে একেবারে নিয়ে আসি। বাড়ির বউ বাড়ি থাকবে। আমাকে নিয়ে বাজে ধারণা করে আম্মু। পাপা শিহাবকে বলতে না দিয়ে নিজের মতো আরো বলে সারা। মা বাবা কেমন ছিল কেউ জানে না। হয়তো সত্যি আমি কোনো পাপের ফল হিসেবে এই ধরনীতে জন্মেছিলাম। তা না হলে কি আর আমায় ফেলে রেখে যাবে? কোনো ভালো মেয়ের বৈশিষ্ট্য এরকম হবে না পাপা। আম্মু ভাবে আমি যদি বাইরে থেকে খারাপের সংস্পর্শে নষ্ট হয়ে যাই, তাই বাসায় রাখতে চায়। আগে ছিলাম আশ্রিত, আর এখন তার ছেলের বউ। এখন কিছু রটলে তা তার ছেলের নামেও হবে পাপা। সময় বদলে যাবে রে মা, একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস। আচ্ছা এখন রাখি। হ্যাঁ আচ্ছা বলে ফোন রাখলো শিহাব আলম। আজ কলেজে আগে আগে এসেছে শুদ্ধ। গতকালের ক্লাস টেস্টের বেশ কিছু খাতা দেখা বাদ রয়ে গেছে, সেগুলো আজ ক্লাস শুরুর আগেই দেখতে হবে। কলেজে এসে গাড়ি পার্ক করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখেই দেখা হলো সারার সাথে। এই কয়েকটা দিনে তাদের সামনাসামনি দেখা হয়নি বললেই চলে। দূর থেকে দেখেছে, কথা হয়নি।
শুদ্ধ ওকে দেখে থেমে গেল। ওর কি সারার সাথে দুটো কথা বলা উচিত এখন? না বললে কি বিষয়টা খারাপ দেখা যায় না? ওর ভাবনার মাঝেই সারা ওকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। শুদ্ধ মনে মনে অপমানিত হলো। ওকে কি সালাম দেওয়াও যায় না? কই, রিজুর সাথে দেখা হলে তো হেসে হেসেই সালাম দেয়। এটা ওটা জিজ্ঞেস করে, তার বেলায় এই ব্যবহার কেন? সারা, সারা চলে যাচ্ছিল, সিঁড়ির শেষ মাথায় এসে থামলো, পিছু ফিরে বলল, কিছু বলবেন? এখানে কেন এসেছিলি? আজ ক্লাস নেই? আছে। তাহলে? রেজাউল স্যারের সাথে দরকার ছিল রে। সুতোর আর শোনার ইচ্ছে হলো না, ভারী গলায় বলল, কলেজ শেষে আমার জন্য অপেক্ষা করবি। সারা, আমার মনে হয় শুদ্ধ স্যার ভুলে গিয়েছে যে তুই এখানে ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করবি। কই আসছে না তো? ক্লাস শেষ করেছি 40 মিনিট আগে। দেখা করার হলে এখন চলে আসতো এত সময়। দেখ, স্যার বলে ভুলে বসে আছে। আচ্ছা, এক কাজ কর, কল দে তো শুদ্ধ স্বামীকে। আমার কাছে ওনার নাম্বার নেই। রিয়া আর মায়া আশ্চর্য বনে চেয়ে রইল। কি বলছে এই মেয়ে? এতগুলো বছর একসাথে এক বাসায় থেকেছে, এখন আবার বিয়েও করেছে দুজন, অথচ নাম্বার নেই। তাহলে কি করবে? সারা বিহব্বল নেত্রে আশেপাশে দেখে বলল, আর কি করব, চল চলে যাই। ওরা তিনজনে হোস্টেলে ফিরে এলো। শুদ্ধ নিজের ক্লাস শেষ করে দ্রুত বাইরে এলো। সারাকে ক্লাস শেষ করার পর অপেক্ষা করতে বলেছিল, অথচ খেয়াল হলো মাত্র নিশ্চয়ই মেয়েটা ওর জন্য অপেক্ষা করছে। গেটে এসে দেখলো সারা নেই, আশেপাশে দেখতেও পেল না। গেটের দারোয়ানকে শুদ্ধ জিজ্ঞেস করলো, আঙ্কেল, এখানে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছিল? তিনি একটু ভেবে বললেন, 3 জন মেয়ে ছিল। এই 50 মিনিট এর মতো মাত্র রিক্স করে চলে গেল। ও। সেদিন আর দুজনের কথা হলো না। পরের দিন কলেজ করে সারা বাসায় যাওয়ার জন্য তৈরি হলো। গত রাতেই শিহাব আলম তাকে বাসায় যাওয়ার জন্য কল করেছিলেন। সারা বের হয়ে গেটে আসতেই দেখে শুদ্ধর গাড়ি। ও একটু আশ্চর্য বনে যায়। শুদ্ধ গার্লস হোস্টেলের গেটের সামনে, মানে ওর জন্য এসেছে? সারা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। শুদ্ধ বিরক্ত হয়ে গাড়ির দরজা খুলে বাইরে এসে বলে, কি রে, উঠছিস না কেন গাড়িতে? আপনার গাড়িতে চড়ে যাব। কেন? আমার গাড়ি কি সমস্যা? সমস্যা না, মানে তাই জিজ্ঞেস করলাম আর কি। ওঠ, চুপ করে আছিস কেন? কি বলবো? কাল অপেক্ষা করেছিলি, আমায় একবার কল কেন করিস নাই? সারা বলতে পারলো না যে আপনার নাম্বার আমার কাছে নেই। মোবাইল ছাড়া কলেজে গিয়েছিলাম। গুড। যে জন্য বাসায় যাচ্ছিস ফুপি দাওয়াত করেছে। ও। ফুচকা খাবি? না, আমার পছন্দ না। কি বলছিস? সব মেয়েরাই ফুচকা বেশ পছন্দ করে, তুই কেন করিস না? এভাবে। এত চুপচাপ কেন তুই? সারা মাথা নিচু করেই বলল, আমি সব সময় কম কথাই বলি। এটাই তোর সমস্যা। সারা অবাক হয়ে শুদ্ধর দিকে ফিরে দেখে, এই লোক আজ ওর সাথে এত কথা বলছে কেন? কই, শুদ্ধ তো সারাকে দেখা মাত্রই এতদিন এড়িয়ে চলতো। সমস্যা কেন? উচিত উচিত জবাব দিতে শিখিস নাই তুই। হবে হয়তো। দুজনে আর কথা বলল না, সোজা বাসায় আসলো। সারা সবাইকে সালাম দিয়ে শুদ্ধের রুমেই গেল। এ না হলে আবার কথা শোনাবে জেসমিন। শুদ্ধ তখন ফোনে কথা বলতে বলতে রুমে এলো। সারা ব্যালকনিতে ছিল, দ্রুত পায়ে রুমে এলো। সোজা রুম থেকে বের হয়ে ও গেল। ব্যালকনির দরজা দিয়ে কোনো এক ছেলের গলা ভেসে এলো। শুদ্ধ এগিয়ে গিয়ে দেখলো বাসার সামনে রাস্তায় একটি ছেলে দাঁড়িয়ে ওর ব্যালকনির দিকেই তাকিয়ে উচ্চ স্বরে কিছু বলছিল। ছেলেটা শুদ্ধকে দেখেই ভয়ে চলে গেল গলির ভেতর। শুদ্ধ ভুরু কুচকে সারা চলে যাওয়ার দিকে একবার দেখলো, ফোন নামিয়ে বাইরে এলো। সারা কিচেনে। ওই ছেলেটা কেন এসেছিল? বিরক্ত করতে। কি বলছিল? আমি ভালো করে শুনতে পাইনি। মিথ্যা কেন বলছিস? সারা টলমল চোখে শুদ্ধকে দেখলো। ওই চোখে কি ছিল শুদ্ধ জানে না, তবে ওর বুকটা হুট করে চেপে আসলো। অসহনীয় ব্যথা তৈরি হলো। এর মানে উদ্ধারণ করতে পারলো না সে। চট করে চোখ অন্যদিকে ফেরালো। তুই কি সবাইকে বলে বেড়াস যে তোর বাবা মায়ের পরিচয় নেই? সবাই কি করে জানলো? মম ড্যাড তো তোকে নিজের মেয়ের পরিচয় বড় করেছে। এখানে এসেছিস যখন তোর 2 বছর বয়স, তাহলে আশেপাশের মানুষদের জানার তো কথা না? ওই ছেলেটা তো সেরকম কথাই বলছিল না
যে কেউ বিয়ে না করলে কি হবে, ও করে নিবে। কি বলছিল না? সারা তখন নীরব কান্নায় ভেঙে পড়েছে। কথা বলছিস না কেন গর্দভ? শুদ্ধ হন হন করে বাইরে বেরিয়ে গেল। সারা সেভাবেই রান্না করতে লাগলো। পেছনে জেসমিন দাঁড়িয়ে রইল। মেয়েটাকে তিনি ছোট থেকে মানুষ করেছে, মাঝে মাঝে মায়া কাজ করবে না তাই কি হয়? তিনিও জানেন সারা ওকে যথেষ্ট সম্মান করেন, কিন্তু ছেলের সাথে তার স্বামী জোর করে বিয়ে দেওয়াতে কষ্ট পেয়েছেন তিনি। শুদ্ধ ফিরল মাঝরাতে, জানালো বাইরে থেকে খেয়ে এসেছে, সে এখন আর খাবে না। রুমে গিয়ে সারার অপর পাশে লাইট নিভিয়ে শুয়ে পড়লো। পরের দিন বেলা 10টার দিকে দুজনে বের হলো অনিতাদের বাসায় যাওয়ার জন্য। রাস্তাতে আজ আর আগের দিনের মতো শুদ্ধ কথা বলল না, সারাও বলল না। শুদ্ধ গাড়ি থামালো অনিতাদের বাসার সামনে। সারা নামতেই অনিতা এসে একে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে গেল। অনিতার মা খুব খুশি হলেন ওদের দেখে। তিনি দুজনের জন্য রাস্তা সাজিয়ে আনলেন। এরপর দুপুরে খাবার শেষ করে দুজনে রেস্ট নেওয়ার জন্য পাঠালেন। অনিতা অনাহিতা মিলে সারার সাথে গল্প করছিল। শুদ্ধ চিপস নিতে নিতে বলল, কি গল্প করছিস 3 ছাগলে? ছাগল। আমার আশেপাশে সবসময় ছাগলেরাই বাস করে। সারা চুপ থাকলেও অনিতা আর আহানিতা মুহূর্তের মধ্যে ঝগড়া শুরু করে দিল শুদ্ধর সাথে। ওদের মা এসে বলল, কি হয়েছে রে? দেখো ভাইয়া আমাদের ছাগল বলে উপহাস করছে। ধুর, থাকবই না। এই সারা ভাবি, চলো আমাদের ফ্ল্যাট 6 তলায় একজনের সাথে দেখা করতে নিয়ে যাই। কার সাথে? আগে চলো, তারপরে বুঝবে। আমরা ওনাকে ভালো মা বলে ডাকি। ওনার 4 কুলে কেউ নেই, একা থাকে। চলো। সারা ওদের সাথে গেল। দরজা খুলতেই এক মাঝবয়সী নারীর মুখ দেখা গেল। সারা অপলক দৃষ্টিতে দেখলো ভদ্রমহিলা অনিতা আর অনাহিতাকে বলল, এসো তোমরা, আজ স্কুলে যাওনি? না, আজ ভাবি আর ভাইয়া এসেছে তাই যায়নি, তোমার সাথে দেখা করতে আনলাম। বেশ করেছো। এসো মা, তোমার নাম কি? সারা। ও, এসো এসো, কে নেই বাসায়? আমি ছাড়া অস্বস্তি পাওয়ার দরকার নেই। বসো, আমি কফি করে আনছি। সারা পুরো রুমে চোখ বোলালো। ভদ্রমহিলা এসে বসলেন, নানা ধরনের গল্প করলেন। সারা চলে আসার সময় তিনি বললেন, তোমার গলায় এই দাগ কাটা দাগটা? সারা চোখ নামিয়ে বলল, জন্ম থেকে। উনি বুড়ো কুচকে চেয়ে রইলেন, তবে কিচ্ছু বললেন না। এটা কি শিহাব আলমের বাসা? জি, কে আপনি? আমাকে চিনবেন না, আমি উনার সাথে দেখা করতে এসেছি, খুব দরকার ছিল। আচ্ছা আসুন, ভেতরে আসুন। আপনার নাম? নমিতা হক। সারহা আমার নিজের মেয়ে না। আমি ওকে 24 বছর আগে কুড়িয়ে পেয়েছিলাম, রাস্তার পাশে ময়লা আবর্জনা স্তূপে। ছোট্ট বাচ্চা ছিল, রক্তে মাখামাখি, শরীরে শুধু একটা কাপড় জোড়ানো, গলার কাছে ওর কাটা ছিল। কেউ হয়তো ওকে শেষ করে ফেলার প্রস্তুতি নিয়েছিল। আমার দেখে মায়া হলো, ব্যাস আমি নিয়ে এলাম। কিন্তু আপনি কেন ওর বিষয়ে জানতে এসেছেন? আমি নমিতা সোফায় বসে এত সময় মন দিয়ে কথাগুলো শুনছিল। চোখের জল অবাধে গাল বেয়ে গড়িয়ে আসছে বারবার। জিহ্বার আগা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি একজন হিন্দু পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে সেই পরিবারে বড় হয়েছি। তারপর কলেজে জীবনে এক মুসলিম ছেলের সাথে সম্পর্ক জড়ালাম। পরিবারের বিরুদ্ধে দুজনে ইসলামিক নিয়মে বিয়েও করে নিলাম। বছরের মাথাতে বিজয় আমাকে ডিভোর্স দিল, বাবা মায়ের কথায়। ও ফিরে গেল ওর নিজের পরিবারের কাছে, আর আমি ফিরলাম আমার বাবার কাছে। ফিরে গিয়েও সেই পরিবারে আমি জায়গা পেলাম না। কি করব, কার কাছে যাব, তাও জানলাম না। সেই রাতে বের হলাম ঘরহারা হয়ে। রাস্তায় তখন মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলো। আমি সেই রকমই একটা ল্যাম্পপোস্টের নিচে বসে পড়লাম, কাঁদতে কাঁদতে ভেঙে পড়লাম। আর তখনই এক অভিশপ্ত মানুষ আমায় ধরে বেঁধে নিয়ে গেল। ছোটার চেষ্টা চালিয়ে পারলাম না, গাড়ি ছিল তার,
আমি কারো সাহায্যও পেলাম না। তারপর তারপর আমার গর্ভে একটা মেয়ে এলো। যেদিন বুঝতে পারলাম আমি মা হব, সেদিন আনন্দিত আমি হতে পারলাম না। আমি বুঝতে পারলাম না কার সন্তান ওটা, বিজয়ের নাকি ওই অভিশপ্ত মানুষের। তারপর তারপর কোম্পানিতে চাকরি নিলাম একজনের সহায়তায়। যেদিন আমার মেয়ে হলো, আমি বুঝতে পারছিলাম না কি করব ওই মেয়েকে। তাই সিদ্ধান্ত নিলাম ওকে খুন করে দেব নিজ হাতে। তবু এই নোংরা পৃথিবী বড় হওয়ার দরকার নেই ওর। কিন্তু পরে পরে মনে হলো আমি মা, তাই ফেলে দিয়ে এলাম। আজ জীবনের এতগুলো বছর পর সেদিন সাহারাকে দেখে আমার মনটা কেমন কেমন করলো। ওর গলায় কাটা দাগ সব যেন ওই শিশুকে মনে করিয়ে দিচ্ছিল। ভাই সাহেব, আমি শুধু জানতে চাই, ও কি আমার সেই মেয়ে? শিহাব আলম নমিতাকে সারা যেদিন পায় সেদিনের বর্ণনা করলেন। মিলে গেল সবটা। নমিতা ঝড় বলা নয়নে শিহাব আলমের কথা শুনলেন। আমি যে আমার মেয়েকে এত বছর পর শুধু চোখে দেখতে পারলাম, এও অনেক বড় পাওয়া ভাই। আপনাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। ক্ষমা করবেন ভাই, আজ তাহলে আসি। শিহাব আলম চশমা ঠিক করতে করতে বললেন, সে কি, মেয়ের পরিচয় পেলেন আর দেখা করবেন না? না না, ওর সাথে আমি দেখা করার সাহস পাচ্ছি না। আমি শুধু মাঝে মাঝে দূর থেকে ওকে দেখতে চাই, এই জন্যই আপনার কাছে এসেছিলাম। সারার সাথে কথা বলবেন না? কি বলবো? ওকে জবাব দেব কি ভাই? তার চেয়ে আপনার কাছে ভালো থাকুক ও। পরিচয়টা না হয় কারো অজানায় থাকলো, কি আসে যায়। সারা আর শুদ্ধ একসাথে বাসায় ফিরল। সেদিনের পর শুদ্ধ সারার সাথে অনেকটা ক্লোজ হয়েছে। একসাথে ঘুরে ফিরে সময় কাটানো, দুজনে দুজনে সব শেয়ার করে। বলা যায় ওদের মাঝে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে এই কদিনে। বাসায় আসতেই জেসমিন সদর দরজা খুলে দিয়ে বললেন, আজ থেকে তুই আর আমার বাসায় জায়গা পাবি না সারা। সারা আর শুদ্ধ একসাথে অবাক হয়। কি বলছে এসব মা হুট করে? কি ভুল করেছি আম্মু? কি হয়েছে মম? ওই নোংরা মুখে আমার আম্মু বলবি না তুই। সারা মাথা নামিয়ে চোখের জল ফেলে শুদ্ধ চোয়াল শক্ত করে বলে, ওকে এভাবে কেন বলছো মম? ওর সাথে আমি এর চেয়ে ভালোভাবে বলতে পারবো না শুদ্ধ। তুই ঠিক বলেছিলি সেদিন, এই মেয়ে আসলেই পাপের ফসল। এই মেয়ে আসলেই পাপের ফসল। আমার সাজানো গোছানো বাড়িটাকে এই কি কাল সাপ আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম। এর মা আছে কিন্তু বাবা নেই। কে বাবা তারও হদিস নেই। এই মেয়েকে আমি ছেলের বউ কেন করলাম খোদা? শুদ্ধ কি বলবে ঠিক বুঝলো না। অনেক চেষ্টার পর সারার সাথে একটু একটু করে মানিয়ে নিচ্ছিল। সারা সরল মনের মেয়ে হওয়াতে আরো সুবিধা হয়েছিল। আর এখন জেসমিন ঠিক কি বলতে চাচ্ছে? কি হয়েছে মম? ড্যাড কেন কিছু বলছো না? শিহাব আলম স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, এসব পাগলামো করে না জেসমিন। মেয়েটার সাথে কি ব্যবহার দেখাচ্ছ? ওকে ভেতরে আসতে দাও। না, আমার ছেলের পাশে ওর মতো মেয়ের জায়গা হতে পারে না। এমনিতে শুদ্ধ ওকে পছন্দ করে না, ওর সাথে থাকতে চায়ও না। তুমিই জোর করেছিলে না? ও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর করতে হবে না শুদ্ধ। কেন? জেসমিন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সব বলে দিলেন। শুদ্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মাথায় কিচ্ছু ঢুকছে না, সবটা শূন্য লাগছে। সারার জীবন বৃত্তান্ত এমন কেন হলো? তাও এতগুলি বছর পর। এর চেয়েও তো আগেই অজানা ভালো ছিল, তাই নয় কি? শুদ্ধ খেয়াল করলো পাশে দাঁড়ানো সারাকে। সারা কেমন চুপ করে অনুভূতি শূন্য হয়ে শুনছে সবটা। ও কাঁদছেও না কেন? ওর এরকম চুপ থাকা তো পছন্দ না শুদ্ধর। আকস্মিক ভাবে সারা হাঁটু ভেঙে পড়লো, মাটিতে মুখ থুবড়ে। শুদ্ধ ওকে ধরতে গেল। শিহাব আলম ছুটে এলেন ওকে ধরতে। শুদ্ধ আর ওর বাবা সারাকে ধরে ভেতরে আনলো, সোফায় বসালো। সারা তখনও শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। জেসমিন বিলাপ করতে করতে রুমে চলে গেছে। শিহাব আলম ওকে বুকে টেনে নিলেন।
শুদ্ধ ওর সাথে ততটাও ক্লোজ হয়নি, আর এই সময় ওর পাশে থাকার কথা থাকলেও থাকলো না, রুমে চলে গেল। শিহাব বুঝালেন, এতে তুই কেন এত ভাবছিস সারাহা? ওই মহিলা যে সবটা সত্যি বলছে তার তো কোনো নিশ্চয়তা নেই। আমরা কেন তার কথা বিশ্বাস করে নেব? তুই তো জানিস তোর আম্মু কেমন মহিলা, যার তার কথা সহজেই বিশ্বাস করে নেয়। ওর কথায় চললে হবে? ওসব মাথা থেকে ঝেড়ে দে, আমি আছি তো। শুদ্ধ আমায় ছেড়ে চলে গেল পাপা। কোথায় যাবে? সব ঠিক হয়ে যাবে রে মা, এত ভাবিস না, আমি আছি না, সব ঠিক করে দেব। ও আমায় অনেক আগে থেকেই ঘৃণা করত, এখন তো আম্মুর কথা বিশ্বাসও করে নিল। আর ওই মহিলা যদি সত্যই আমার মা হয়? যদি সত্যি তো আর না। কেউ মিথ্যাই বা কেন বলবে? আমি রিতার সাথে গিয়ে ওনাকে দেখেছিলাম পাপা, আমার নিজেরও তখন কেমন অদ্ভুত লেগেছিল। তোমায় তা বোঝাতে পারবো না পাপা, আমি কেন বেঁচে আছি। ওই মহিলা তো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল পাপা, কেন সেদিন মেরে ফেললো না? আমি কোথাও মুখ দেখাতে পারি না পাপা, সবাই আমাকে অপছন্দ করে, সবাই। আমার জন্ম পরিচয় এমন কেন হলো? ড্যাড সারা কোথায়? ওকে তো কাল রাতের পর থেকে আর দেখলাম না, রুমেও যায়নি কাল রাতে। আমি ভেবেছি হয়তো লিভিং রুমে আছে। শিহাব আলম চুপচাপ নাস্তা করতে লাগলেন। জেসমিন খাবার এগিয়ে দিতে দিতে বলল, কিছু বলছিস তুই? রুমে যায়নি? না মম, রুমে নেই ও। রাতে কোথায় ছিল ও শিহাব? কাল তুমি ওভাবে বলার পর মেয়েটা খুব কাঁদছিল, শুদ্ধ ওকে কিছু না বলেই রুমে চলে গেল। ড্যাড আমি ওকে কি বলতাম? আমি কাউকে সান্ত্বনা দিতে জানি না, আমি শিখিনি কাউকে সান্ত্বনা দিতে। আমি কি বলতাম তখন? ওর অতীতও জেনেছে, আর আমি মনে করি জানাটা ওর অধিকারও। ওর অতীতে তো আমার হাত ছিল না। আমি ভেবেছিলাম রুমে এলে আমি ওকে বোঝাবো বিষয়টা, কিন্তু ও এলো না রুমে। আমি সারা রাত অপেক্ষা করছিলাম ওর আসার। ও তাহলে কোথায় গেল? হোস্টেলে যায়নি তো? কল করো মম। জেসমিন কল করার সাহস পেল না। রাতে ওকে কি সব বলেছিল মেয়েটা, কি ভাববে না ভাববে আবার। শিহাব নিজেই কল দিলেন সারার নম্বরে। প্রথমবার রিসিভ না করলেও পরের বার রিসিভ করলো। শিহাব কথা বলে জানালেন, শুদ্ধ হোস্টেলে গেছে। কিছু বলেছে? বলেছে তুই চাইলে ডিভোর্স পেপার পাঠিয়ে দিস। ড্যাড আমি কি? তুইও কি? তুইও তো তোর মায়ের মতোই মেয়েটার পরিচয় নেই বলে বিয়ে করতে চাইছিলি না, আমার জন্যই বিয়ে করে ফেললি, তাও স্ত্রী হিসেবে মর্যাদা দিলি না। তোর মা চাইছিল তোর সাথে ওর সংসারটা হোক, তবে ওর কাজে যেন কখনো ফ্যামিলির নামে খারাপ কথা না রটে। আচ্ছা শুদ্ধ, তুইও তো এবার জানলি ওর পরিচয়, তোরও কি তোর মায়ের মতোই একই সিদ্ধান্ত যে ও এ বাসায় থাকবে না? আমি ওকে সম্মান দিতে চাই ড্যাড, যা ওর প্রাপ্য। আর আমি সেদিন রাগের মাথায় ওসব বলেছিলাম। তুমি বলো ড্যাড, আমার যে বয়সে ওকে এনে আমার মায়ের আঁচলে তুলে দিলেও না এলেও কি সেই আঁচলে আমি থাকতাম না? অফিস থেকে ফিরে এসে প্রথমে তুমি ওর খোঁজ চাইতেও না, না থাকলে কি আমার খোঁজ চাইতে না? সময় দিতে ড্যাড আমাকেও, কিন্তু আমার মনে ধারণা জন্মেছিল না থাকলে সেই পুরো সময় তুমি আমাকে দিতে। এই জন্যই তোমার আমার মাঝে এক দেয়াল তৈরি হলো। আমি বড় হলাম, আমার বন্ধুরা মাঝে মাঝে বলতো তোর বাবা রাস্তা থেকে যাকে তাকে এনে বাসায় জায়গা দিয়ে ফেলে, যার জন্য তোর জায়গা হচ্ছে না, এই কারণে তুই হোস্টেলে থেকে পড়ছিস। আমি রিয়ালাইজ করলাম ড্যাড ওরা সত্য বলতো, কারণ ওর জন্যই আমি বাসায় আসতে চাইতাম না। সে গেল বাচ্চাকালের কথা, তার মানে এই নয় যে এই সময় আমি ওর পাশে থাকবো না। আমি সময় নিয়েছি এমনি নয় ড্যাড, আমি ওর পাশে ছায়ার মতো যেন চলতে পারি, যেন ভালো বন্ধুত্ব থাকে আমাদের মাঝে। আর আমার মনে হয় এই কয়দিনে আমাদের মাঝে সেই সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। আমি ওকে আনতে যাচ্ছি। শুদ্ধ গাড়ি নিয়ে বের হলো। জেসমিন সেদিকে চেয়ে রইল। শিহাব আর তার সাথে গতকাল রাত থেকেই কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, শিহাব কেন বুঝতে পারছে না? সে একজন মা, পরিবারে আর ছেলের ভালো সব বাঁচায়। এখন যখন জানলো এই মেয়েটার জন্ম পরিচয়, তখন কতটা অবাক হয়েছিল সে, ভাবতেই পারছিল না কিছু। আচ্ছা যা, না হয় সারাকে সে ছোটবেলা থেকে মায়ের মতো বড় করেছে, এরপর আবার সেই মেয়ে কিনা ছেলের বউ হলো, খারাপ লাগবে না? বাসায় চলো। আমি যাব না, আপনি চলে যান। জেদ কেন করছিস? আমি তোকে নিতে এসেছি, আর তোকে না নিয়ে আমি ফিরবো না। আমার ফেরার ইচ্ছে নেই,
আপনি ভাবতেও পারছেন না আমার মনে এখন কি কি চলছে। আমার কাল রাত থেকে বহুবার ইচ্ছে জেগেছে আমি মরে যাই, কিন্তু বিবেকের কথা আমি সবসময় বর্জন করে এসেছি, আর এ বেলায়ও করেছি। আপনি চলে যান। আমি তোর স্বামী, তুই ফিরবি আমার সাথে, চল। আম্মু বেহায়া ভাববে। ভাববে না, মম বুঝতে পেরেছে সবটা। আমাকে উনি অনেক দয়া দেখিয়েছেন শুদ্ধ, সেই ছোটবেলা থেকেই, যেখানে নিজের মা আমায় দয়া দেখায়নি, এরপর মেয়ের মতো বড় করলেন এই আশায় যে একদিন আমি অন্য ঘরে চলে গেলেই সব দায়িত্ব শেষ করতে পারবেন আম্মু। কিন্তু পাপার জন্য সব এলোমেলো হয়ে গেল। বিয়ের পর থেকে আমি লজ্জায় তার সামনে মাথা তুলে কথা বলিনি, কারণ যে পাতে খাবার খেলাম সেই পাতেই বিষ দিলাম। তবুও আম্মু মানলো কিছুটা। আর আজ আমি সব ঠিক করে দিব। তুই না সেদিন বললি আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু, তাহলে আজ এমন করছিস কেন? বন্ধু কি এমন করে? তোর কোনো পরিচয় লাগবে না, আমি আছি কি করতে। আমি দেব তোকে পরিচয়, তোর সবচেয়ে বড় পরিচয়, তুই শাহরিয়ার শুদ্ধর বিয়ে করা বউ। সারা অপলক দৃষ্টিতে চেয়ে রইল শুদ্ধের মুখ পানে। চোখ থেকে তখনও জলের ধারা প্রবাহিত হচ্ছে। শুদ্ধ এগিয়ে আসে, ওর ডান হাত বাড়িয়ে সারা চোখের জল মুছে দেয়। খুব সন্তর্পণে কপালের মাঝ বরাবর চুমু আঁকে। সারা তখনও বিহব্বল নয়নে শুদ্ধকে দেখে যাচ্ছে। শুদ্ধর সাথে বাসায় চলে আসে। জেসমিন নিজের করা ভুলের জন্য ক্ষমা চাইতে গেলে সারা নিজেই ক্ষমা চায় তার কাছে। অভিমান দেখিয়ে সেও তো চলে গিয়েছিল বাসা থেকে। শিহাব আলম ছেলের ওপর বেশ খুশি হলেন। আজকের পর আর সংসারে ঝামেলা হবে না। শুদ্ধ সারাকে মেনে নিয়েছে। মেয়েটা সত্যই নরম রেশমের তুলোর মতো, এতটুকুতেই সবার সাথে মানিয়ে নেয়। শুদ্ধ আর সারার মাঝে এখন আর দূরত্ব সৃষ্টি হবে না। ছেলে মেয়েরা নিজেদেরকে মানিয়ে নিয়েছে। এরকম একটা সংসার তো শিহাব চাচ্ছিলেন সারার জন্য। যাক, মেয়েটা ভালো থাকবে এখন থেকে। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ গল্পটাতে যারা সাপোর্ট দিয়েছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা। কেমন হয়েছে জানাবেন। আমার অনুসারী গল্পটার এন্ডিং এভাবেই সুন্দর। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন গল্পে, ইনশাল্লাহ। ভালো থাকবেন।